স্পিড সেগমেন্টে এবার আপনাদের প্রশ্ন পড়ার পালা। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। মোহাম্মদ আব্দুর রশিদ তিনি বলছেন, বাইরের দেশের খেলোয়াড়গণ যদি এত কম বয়সে এত ক্লিন হিটার হতে পারে, আমাদের দেশের খেলোয়াড়রা আমরা কেন পারি না? আমাদের সমস্যা কোথায়? যেমন তিনি বৈভবের কথা বলেছেন, জ্যাকব বেথেল এবং আরও অনেকে, তারা যেভাবে খেলে ওই ধারাবাহিকতা বজায় রাখে, কিন্তু আমরা কেন পারি না? এইটা এইভাবে চিন্তা করা আসলে আমার কাছে মনে হয় এইভাবে চিন্তা না করলেও হয়। কারণ আপনি ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন, মানে যেখানে অলমোস্ট হচ্ছে 150 কোটি মানুষ আছে, সেখান থেকে যদি বৈভব সূর্যবংশীর মতো একটা ট্যালেন্ট বেরিয়ে আসে, এটা এক্সাম্পল না ধরাই ভালো। আপনি বলছেন বাংলাদেশকে 150 কোটি মানুষ বানাতে হবে? না, মানে এই থাকে না যে মানে ট্যালেন্ট তো এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। সো বাংলাদেশেও যখন আশরাফুল প্রথম খেলা শুরু করেছিল, তখনও তো পুরো ওয়ার্ল্ড আশরাফুলের খেলার ধরনকে প্রেজ করেছে ওই টাইমে, ওই বাংলাদেশের হয়ে। তো ওভারঅল তারপরে সাকিব আল হাসান যখন বাংলাদেশের হয়ে এত এত রেকর্ড গড়লেন, তো সেটাও তো পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করলে আপনার মানে তিনি তো সব জায়গাতে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো বাংলাদেশের যে ট্যালেন্ট পায়নি তা না, বাংলাদেশের ট্যালেন্ট পেয়েছে, এখন নাহিদ রানাকে পেয়েছে। তো এটা তো কেউ কখনো ভাবেনি যে 150 কিলোমিটার পার আওয়ারে বাংলাদেশে একজন বোলারকে পাওয়া যাবে। তো এটা এরকমই, আপনি ট্যালেন্ট, ক্রিকেটের ট্যালেন্ট একটা হচ্ছে অটোমেটিকলি পেয়ে যাওয়া, আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার থেকে স্ট্রাকচারাল কারণে বেরিয়ে আসা। হয়তো কিছু কিছু স্ট্রাকচারাল জিনিস আমরা একটু পিছিয়ে আছি, সেই জায়গাগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও হচ্ছে। সেই উদ্যোগগুলো যদি আরও একটু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়, তাহলে হয়তো বা আশা ভরসাটা আর একটু বাড়ে আর কি। আলটিমেটলি এখন অনেক আসলে যে বিসিবি বলি বা সরকার অনেক উদ্যোগ নিচ্ছেন ক্রিকেটের উন্নয়নে, রিসেন্টলি নতুন কুড়িও হয়েছে। সো এই জায়গাগুলো থেকে আসলে নতুন মুখ, নতুন ট্যালেন্ট, নতুন ক্রিকেটাররা উঠে আসবেন। তো সেখান থেকে ইন ফিউচারে বৈভব সূর্যবংশীকে আমরাও হয়তো পেতে পারি। মোহাম্মদ তুহিন হোসেন বলছেন, আমরা কেন বিকেএসপি কেন্দ্রিক আছি, বাইরে কেন ট্রায়াল বা পেসার হান্ট করা হচ্ছে না? সম্মুখে কোন বিবেচনায় টেস্টে ডাকা হচ্ছে? 4-5 বছর কোনো টেস্ট ম্যাচ খেলে নাই, ট্যালেন্টেড প্লেয়ার বলে আর কতদিন চালাবে বলতে পারেন? এটার উত্তরটাও আসলে মোটামুটিভাবে এটা আপনি বলতে পারেন। আচ্ছা, প্রথম তার প্রশ্নটা হচ্ছে যে হান্টিং প্রোগ্রামটা আমরা বিভিন্ন সময় দেখেছি এজ লেভেলের ক্রিকেট থেকে এই হান্টিংটা করা হয়। বাট আমার কাছে মনে হয় যে হান্টিং এটা প্রতি বছর হওয়া উচিত, মানে এটা বিসিবির এন্ড থেকেই হওয়া উচিত, অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে হওয়া উচিত। সেটা প্রত্যেকটা মানে ফেডারেশন কেন্দ্রিক চিন্তা করলে, বা প্রত্যেকটা ফেডারেশনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে প্রতি বছর একবার হলো হান্টিং প্রোগ্রাম থাকতে হবে, এটা খারাপ না, এটা ভালো, ইটস আ ভেরি গুড প্রপোজাল। আর সৌম্য সরকারের আসা যাওয়াটার যে ব্যাপারটা, যেটা হচ্ছে বাংলাদেশে যদি আপনার প্লেয়ারের প্রাপ্যতা বেশি থাকতো পাইপলাইনে, এবং আমাদের ডোমেস্টিক সার্কিটে আমাদের রিজিওনাল ক্রিকেট থাকতো, প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা লিগ হচ্ছে, সেখান থেকে ক্রিকেট একদম মানে ক্রিকেটার বা প্লেয়ার আমি অ্যাভেলেবল দেখতে পাচ্ছি যে ওখানে 5 জন স্টকে আছে, অমুক বিভাগে 2 জন স্টকে আছে, সেটা একটা ব্যাপার। আমাদের তো স্টক একমাত্র ন্যাশনাল সার্কিটের যে কম্পিটিশনগুলো হয় সেখানে টপাররাই হচ্ছে আমাদের স্টক। সো এর বাইরে তো আসলে আমাদের প্লেয়ারও নাই, খেলাও নাই। তো সেখান থেকে আপনাকে প্রবাবল বেটার যারা, তাকে ডাকতে হবে। যেমন এখানে একটা সিমিং অলরাউন্ডার অপশন বাংলাদেশ চিন্তা করেছে, সে কারণেই সৌম্য সরকারকে ডাকা, যে তিনি তার কাছ থেকে ব্যাটিং সার্ভিসটাও পাওয়া যাবে, আবার ডারউইনের মতো উইকেটে সিম বোলিংটা, পেস বোলিংটাও পাওয়া যাবে। তো এরকম অল্টারনেট অপশন সিমিং অলরাউন্ডার আর কে আছে? সো ইটস আ কোয়েশ্চেন। সো এখন নাই কেন, এটার উত্তর তো ভাই অনেক বিশাল লম্বা। আমি সাইফুদ্দিনকে তো অনেক আসলে সাইফুদ্দিনের যে ইনজুরি প্রোন, তাকে তো টেস্টে খেলানোই যাবে না। এবং হ্যাঁ, সেটাই বলছিলাম যে রিসেন্টলি তো আমরা যে এনসিএল হয়েছে সেখানেও তো হাইয়েস্ট মানে রান গেটার ছিলেন সৌম্য। তিনি বলছেন যে 5 বছর হয়তো আন্তর্জাতিক খেলার মধ্যে নাই, বাট ওই যে আপনি যদি ঘরোয়ার দিকে চিন্তা করেন, সেখান থেকে খুঁজে দেখে বুঝে শুনেই তো তারপর আসলে আনা হয়েছে সৌম্যকে। জোহার রঙ্গন তিনি বলছেন, নুরুল হাসান সোহান তো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, তো তাকে দিয়ে ওপেনিং কেন করানো হলো? আর সোহান কি ওপেনিংয়ের জন্য গালেন্সের বেস্ট চয়েস কি না? যে ইনিংস খেলেছেন এরপরে বেস্ট চয়েস হতেও পারেন, কোনো অসুবিধা নাই। ওই যে আসলে দল চাচ্ছিল, দ্যাটস ওয়াই সৌম্য খেলেছেন এবং ডেলিভারিও করেছেন। সোহান, নুরুল হাসান সোহান। ছোট নবাব বলছেন, এলপিএলে হাসান মাহমুদ 3 ম্যাচ খেলার পর এখন কি একাদশে জায়গা হয় না নাকি? না, হাসান ব্যাপারটা মাহমুদ তা তো না। আহাসারি কথা বাংলাদেশের হয়ে খেলার জন্য। হি ইজ ব্যাক। তিনি মূলত অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন বলেই সেখান থেকে চলে এসেছেন, সেই কারণেই হাসান মাহমুদকে আর দেখা যাচ্ছে না। সো হাসান মাহমুদ অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন, সেই কারণে এলপিএলে তিনি আর নাই। মোহাম্মদ শাহাদাত বলছেন, ওপেনিংয়ে কাকে দেখতে চান, তানজিদ সৌম্য নাকি তানজিদ সাদমান? আর ডানহাতি বামহাতি কম্বিনেশনকে গুরুত্ব না দিয়ে পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া দরকার কিনা? তানজিদ সাদমান। সৌম্য হতেও বলেছেন, সৌম্য নিচের দিকে
লিটনের কাজটা আসলে করার জন্য। Right. হায়দার আলী ভুঁইয়া ফাহাদ জিজ্ঞেস করছেন কিসের ভিত্তিতে জাকের আলী অনেক আবার দলে জায়গা পেয়েছে? যদি ধরে নিই একাদশে জায়গা পাবে অমিত হাসান, অনেক শুধু ব্যাকআপ, তাহলে আগের সিরিজে ব্যাকআপ অপশনে থাকা অঙ্কনই কেন নয়? এখানে এটা একটা খুবই ভালো প্রশ্ন, যে এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচকদেরকে করা হয়েছে। অঙ্কনকে ইমার্জিং টিমের সাথে পাঠানো হয়েছে, আফ্রিকান কন্ডিশনটা, সেখানে সবকিছু মানে এক একটা প্লেয়ারের এক এক ধরনের স্কিল সেট আছে অ্যানালিস্টদের কাছে, প্রত্যেকটা প্লেয়ারের কিছু উইক জোন, কিছু স্ট্রেংথ, এগুলো প্রত্যেকটা প্লেয়ার অনুযায়ী কিন্তু আলাদা আলাদা দেওয়া থাকে। তো সেই জায়গা থেকে তারা মনে করেছে যে অঙ্কনকে আরেকটু তারা রেডি করবে, সেই কারণে কিন্তু ইমার্জিং দলের সাথে সাউথ আফ্রিকায় তাকে পাঠানো হয়েছে। অ্যান্ড সেই জায়গাতে অমিতকে রেখে দেওয়া হয়েছে, জাকের আলীকে নেওয়া হয়েছে। জাকের আলী কিন্তু উইন্ডিজে ভালোই খেলেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনার। উইন্ডিজে হি স্কোর 91। সো টেস্টে মানে একটা সার্টেন একটা টাইম তো চলেই এসেছিল যে 3টা ফর্মেটে তিনি খেলছেন। সো সেই জায়গা থেকে আবার ফর্ম তার ড্রপ করলো, এখন আবার তিনি পরিশ্রম করেছেন, কামব্যাক করার চেষ্টা করেছেন, তাকে আরেকটা অপরচুনিটি দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশে যখন কাউকে সুযোগ দেওয়া হয়, মানে আমরা আসলে অনেক সময় প্রশ্ন করি না যে কেন, অনেকটা সিচুয়েশন থাকে যে আমাদের হাতে আর প্লেয়ার অপশনই নাই। তো সেই কারণে অনেক সময় কেউ পারফর্ম না করেও কিন্তু দলে চলে আসেন, 11-এ চলে আসেন। ওই জায়গাতে পাইপলাইন চিন্তা করলে এর চেয়ে বেটার আর আপনি কাউকে হয়তোবা আপনি দেখছেন না ডোমেস্টিক সার্কিটে। তো তখন তাকে মানে অন্যদের চাইতে সবচেয়ে বেশি ক্যাপেবল হিসেবে ডেকে নেওয়া হয় উইদাউট এনি পারফরমেন্স। এরকম ঘটনা তো আমাদের ন্যাশনাল ক্রিকেটে রিসেন্ট বা এর আগে অনেক ঘটলো, অনেক দিন পর মানে নিয়ে আসা হলো। শেষ কমেন্ট নেব আজকের। নাইম তিনি বলছেন, বাংলাদেশ কেন ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টি-20-তে আগ্রাসী ব্যাটিং চালাতে পারে না? অন্য দল যেখানে 20 বলে 50 করে, এখানে বাংলাদেশ 37 বল লাগিয়ে ফেলে। প্রশ্নটা উত্তর দেবেন দয়া করে। যেসব উইকেটে আমরা ধাতস্থ হচ্ছি সেসব উইকেটেরও এটা একটা ব্যাপার রয়েছে, ডোমেস্টিক বলেন বা আমরা যে ধরনের ক্রিকেট আমাদের দেশে খেলে অভ্যস্ত, সেই জায়গা থেকে বাংলাদেশ এই মুহূর্তে আস্তে আস্তে ট্রু উইকেটের দিকে যাচ্ছে। তো এই ট্রু উইকেট তো আগে ছিল না, আর এখনও তো সবগুলো উইকেট, যতগুলো গ্রাউন্ডে বাংলাদেশের প্লেয়াররা বিভিন্ন লিগ খেলছে, সব গ্রাউন্ড তো এখনো ট্রু উইকেট না। মিরপুরকে যেভাবে রেডি করা হয়েছে, সেই জায়গাতে আপনি চট্টগ্রামের উইকেটের বিহেভিয়ার দেখেন, 3 দিন পরে সেটার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেটা মিরপুর কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট রেখেছে। সিলেট সেখানেও একরকম, বিকেএসপিতে খেলা হয় সেখানেও একরকম। তো এই গ্রাউন্ডসগুলোকে রেডি করা, আস্তে আস্তে উইকেটের নেচারগুলোকে চেঞ্জ করা, এটাও একটা ব্যাপার। এবার ডিপিএল হয়েছে দেখেন, 6টা গ্রাউন্ডে অ্যাট এ টাইম বিপিএল চলেছে। তো সেই 6টা গ্রাউন্ডকে তো 1 বছর আগে থেকে বলা হয়নি যে এবারের আমার ডিপিএল এর স্ট্যান্ডার্ডটাই। ডিপিএলটা করার জন্য এবার একটু দ্রুত গতিতে বিসিবির স্ক্রুটিনির বাইরেও কিছু কিছু উইকেটে খেলা কিন্তু দেওয়া হয়েছে, যে খারাপ হয়নি। তারপরও থাকে না যে আমি এরকম একটা উইকেটেই সব ম্যাচ খেলতে চাই, সেটা তো আর আগে থেকে সেট না। তো এই বিষয়গুলো অনেক বেশি ম্যাটার করে আসলে, এবং ইনফ্রাস্ট্রাকচার নিঃসন্দেহে, যেটা আমরা আসলে বারবার বলতে ফাইনালি মিরপুর একটা আসলে ট্রু উইকেটের দেখা পাওয়া গেছে, এবং ক্রিকেটাররা সেটাতে অলরেডি খেলেছে, পারফর্ম করেছে, ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে। টুর্নামেন্টও ম্যাটার করে। আপনি দেখেন আইপিএল কে কমপ্লিমেন্ট করার জন্য দে হ্যাভ সৈয়দ মুশতাক আলী ট্রফি। তার মানে কি আইপিএল এর প্রিপারেশন হিসেবে তারা সৈয়দ মুশতাক আলী খেলে। তো ওইখানে আবার সৈয়দ মুশতাক আলী খেলার জন্য তার আগের যে লেয়ারের ম্যাচগুলো তারা খেলে সেটার জন্য প্রিপেয়ার্ড হয়। সো এইভাবে কিন্তু একটা প্রিপারেশনের ভিতর দিয়ে তারা আসে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা। এখন চট্টগ্রাম বিভাগ যদি আমরা চিন্তা করি, সেই বিভাগের ইনফ্রাস্ট্রাকচারে কি কি আছে, বা যদি আপনি বরিশাল বিভাগ চিন্তা করেন, সেই বিভাগের ইনফ্রাস্ট্রাকচারে কি আলাদা আলাদা টুর্নামেন্ট আছে? আলাদা হচ্ছে রেড বল ক্রিকেট, হোয়াইট বল ক্রিকেট, শর্টার ভার্সন ক্রিকেট কি আলাদা আছে? আনসার ইজ নো। ইন্ডিয়াতে যেভাবে আপনার কেরালা ক্রিকেট লিগ, আপনার তামিল ক্রিকেট লিগ, প্রিপারেশনটা কোত্থেকে আসবে? আর উইদাউট প্রিপারেশন এসেই আপনি 15 বলে 50 মেরে দিবেন, মানে এটা কেমনে হবে আসলে? সেইটাই ওখানে তো মানে দেখা যায় যে মানে এলাকায় মনে হয় আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ডের অনেক টুর্নামেন্ট হয়ে থাকে ইন্ডিয়াতে, ওখানকার সাথে তুলনা দিলে আসলে হবে না। বাট হ্যাঁ, বাংলাদেশ ইজ ইমপ্রুভিং অ্যান্ড উই হোপ যে সামনে আসলে আরও ইমপ্রুভ করবে, এই প্রত্যাশা আজকের দ্য ক্রিকেট শো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য এবং আপনাদের প্রশ্ন করবার জন্য। দেখা হবে প্রতি শনি, সোম, বুধ 3 দিন ক্রিকেটের আপডেটস নিয়ে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.